আমি মোহাম্মদ নুরুজ্জামান, সহকারী শিক্ষক বাংলা, মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়। তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা বাংলা ব্যাকরণ ও নির্মিতি অংশের কারক বিষয় নিয়ে আলোচনা করব। আমরা কারক আলোচনার কারক কাকে বলে? কারক কাকে বলে? বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে বিশেষ্য ও সর্বনাম পদের যে সম্পর্ক তাকে কারক বলে। বাক্যের অন্তর্গত ক্রিয়াপদের সাথে বিশেষ্য ও সর্বনামের যে সম্পর্ক তাকে কারক বলে। এখন আমরা বোর্ডের দিকে যদি লক্ষ্য করি, এই কারককে 6 ভাগে ভাগ করা হয়েছে: কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদানকারক, অপাদানকারক, অধিকরণকারক। এই 6 প্রকার কারকের কর্তৃকারককে আবার ক্রিয়া সম্পাদনের বৈচিত্র্য ও বৈশিষ্ট্য অনুযায়ী 4 ভাগে ভাগ করা হয়েছে: মুখ্যকর্তা, প্রযোজককর্তা, প্রযোজ্যকর্তা, ব্যতিহারকর্তা। আবার অধিকরণকারককে অর্থভেদে 4 ভাগে ভাগ করা হয়েছে: স্থানাধিকরণ, কালাধিকরণ, বিষয়াধিকরণ, ভাবাধিকরণ। তো আমরা এই বিভিন্ন প্রকার কারক সম্পর্কে এখন আলোচনা করব। প্রথমেই আমরা কর্তৃকারক। এখন কর্তৃকারক কাকে বলে? কর্তৃকারকের সংজ্ঞা যদি আমরা বলি, বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পাদন করে তাকে কর্তৃকারক বলে, অর্থাৎ যে কাজটা সম্পাদন করে। এই কর্তৃকারককে যেহেতু 4 ভাগে ভাগ করা হয়েছে, এখন মুখ্যকর্তা, প্রযোজককর্তা, প্রযোজ্যকর্তা, ব্যতিহারকর্তা। এখন আমরা কর্তৃকারকের বিভাজনগুলো লক্ষ্য করব। মুখ্যকর্তা যদি আমরা দেখি যে কর্তা নিজেই কাজ সম্পাদন করে তাকে মুখ্যকর্তা বলে। উদাহরণের সাহায্যে বিষয়টি আমরা একটু পরিষ্কার করব। ঘোড়া গাড়ি টানে। মুখ্যকর্তার সংজ্ঞায় আমরা বলছি যে কর্তা নিজেই কাজ করে, তাইলে কে গাড়ি টানে? ঘোড়া গাড়ি টানে। এখানে ঘোড়া হইল কর্তা। এই কর্তা ঘোড়া নিজেই কাজটা সম্পাদন করতেছে, এই জন্য এই ঘোড়া এখানে এই বাক্যে মুখ্যকর্তা। আর কর্তৃকারক চিনার সহজ উপায়, ক্রিয়াকে আমরা কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যদি কোনো উত্তর পাই সেটাই কর্তা। ক্রিয়াকে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর আসে সেটাই হলো কর্তা। তাই আমরা মুখ্যকর্তার উদাহরণ দিলাম, যে কর্তা নিজেই কাজ করে তাকে মুখ্যকর্তা বলে। যেমন ঘোড়া গাড়ি টানে, ঘোড়া মুখ্যকর্তা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা প্রযোজককর্তা সংজ্ঞা বলব। প্রযোজককর্তা কাকে বলে? প্রযোজককর্তা হইল মূল কর্তা অন্যকে দিয়া যদি কাজ সম্পাদন করে, যে অন্যকে দিয়া কাজটা সম্পাদন করাবে সে হবে প্রযোজক কর্তা। তাইলে এখানে 2টা কর্তা থাকবে। এখন যদি আমরা উদাহরণ দেই, মা শিশুকে কি চাঁদ দেখাচ্ছেন। মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। এইখানে আমরা মূল কর্তা হইল মা, আর শিশুকে দিয়ে শিশুকে চাঁদ দেখাচ্ছেন। তাইলে মূল কর্তা যদি অন্যকে দিয়ে কোনো কাজ সম্পাদন করে তাকে বলা হয় প্রযোজক কর্তা। তাইলে এইখানে প্রযোজক কর্তা হইল মা, কারণ মা শিশুর দ্বারা চাঁদ দেখার কাজটা সম্পাদন করাচ্ছেন। তাইলে আমরা প্রযোজক কর্তা বিষয়টা আমাদের কাছে পরিষ্কার। এখন এই বাক্যের সাহায্যে আমরা প্রযোজ্য কর্তাটাও, এখানে উদাহরণটা আমরা এই বাক্যটা নিতে পারি। প্রযোজ্য কর্তার কথা বলা হয়েছে মূল কর্তার কাজটি যার মাধ্যমে সম্পাদিত হয় তাকে প্রযোজ্য কর্তা বলে। তাহলে মূল কর্তা মা কার মাধ্যমে সম্পাদিত হয়েছে? এই শিশুর মাধ্যমে সম্পাদিত হয়েছে।
তাহলে এই শিশুটি হলো প্রযোজ্য কর্তা, এই শিশুটি হলো প্রযোজ্য কর্তা। আর মা, আগের উদাহরণ আমরা পাইছি প্রযোজক, প্রযোজক কর্তা। তাহলে মুখ্য কর্তা যে ক্রিয়া সম্পাদন, নিজেই ক্রিয়া সম্পাদন করে, প্রযোজক কর্তা হইলো অন্যের দ্বারা কাজটা করায়, আর প্রযোজক কর্তা হইলো মূল কর্তার সম্পাদনায় সে কাজটা করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আছে ব্যতিহার। তাহলে এই ব্যতিহার কর্তার সংজ্ঞা যদি আমরা বলি, তাহলে দুইটি কর্তা একই জাতীয় কাজ একই সময়ে যদি পাশাপাশি সম্পন্ন করে তবে তাকে ব্যতিহার কর্তা বলে। কর্তা দুইজন, কাজ হবে একটা কাজে পরস্পর করবে এবং একই সাথে করবে। এইখানে যদি আমরা একটা উদাহরণ দেই, তাহলে উদাহরণটা কি হইতে পারে? উদাহরণটা হইতে পারে বাগে মহিষে এক ঘাটে জল খায়। এইখানে এই যে বাগে এবং মহিষে, এই বাগে মহিষে এক ঘাটে জল খায়। কর্তা, বাঘ একটা কর্তা, মহিষ একটা কর্তা। তাইলে এই বাঘে ও মহিষে কাজটা করতেছে কি? জল পান করতেছে, একই কাজ করতেছে এবং একই ঘাটে একই স্থানে করতেছে। এই জাতীয় কর্তা যদি থাকে তাহলে সেটা হবে কি? ব্যতিহার কর্তা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা কর্তৃকারকের যে চারটা বিভাজন আমরা দেখলাম, মুখ্য কর্তা, প্রযোজক কর্তা, প্রযোজ্য কর্তা এবং ব্যতিহার কর্তা। আশা করি এই কর্তাগুলো চিনতে আমাদের আর কোনো সমস্যা হবে না। তো এখন যদি আমরা কর্তাকারকের পরে আছে কর্মকারক। এখন কর্মকারক কাকে বলে? কর্তা যাকে আশ্রয় করে কাজ সম্পাদন করে তাকেই কর্মকারক বলে। তাহলে কর্তা যাকে আশ্রয় করে। আবার কর্মকারক চিনার সহজ একটা উপায়, ক্রিয়াকে কি বা খাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হলো কর্ম। সুতরাং আমরা যদি একটা উদাহরণ দেই, কর্মকারকের উদাহরণ, পুলিশ ডাকো। এই পুলিশ ডাকো কর্মকারকে আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে, তাহলে কাকে ডাকো? পুলিশকে ডাকো। তাহলে পুলিশটা হইল কি? কর্মকারক। আরেকটা উদাহরণ যদি আমরা লক্ষ্য করি, আমি তাকে চিনি। আমি তাকে চিনি। আমি তাকে চিনি। আচ্ছা, তাহলে তাকে এখানে কর্ম, কাকে চিনি? তাকে। তাহলে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর আসে সেটা হইল কর্মপদ। তাহলে কর্মকারক কাকে বলে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সহজেই আমরা উদাহরণ এবং সংজ্ঞার মাধ্যমে আমাদের পরিষ্কার হয়েছে যে কর্তায় যাকে আশ্রয় করে কাজ সম্পাদন করে সেটা হইল কর্মকারক। এখন কর্মকারকের পরে আসে করণকারক। করণকারকের সংজ্ঞা যদি আমরা আলোচনা করি, করণকারকের আলোচনা করতে গেলে করণ শব্দটির অর্থ হইল যন্ত্র, সহায়ক বা উপকরণ। তাহলে ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককে করণকারক বলে। অর্থাৎ ক্রিয়া সম্পাদনের জন্য যে যন্ত্র বা যে উপায় বা যে যার সহায়তা নেয় সেটাই হলো করণকারক। করণকারক একটা উদাহরণ যদি আমরা লক্ষ্য করি, ছাত্ররা বল খেলে। এইখানে কোনটা করণকারক? ছাত্ররা বল খেলে। তাইলে কার দ্বারা? করণকারক চিনার আরেকটা উপায়, সহজ উপায়, ক্রিয়াকে কিসের দ্বারা বা কি উপায়ে প্রশ্ন করলে যদি উত্তর আসে
তাহলে সেটাই হবে করণ কারক। তাইলে কিসের দ্বারা? বলের দ্বারা। বলের দ্বারা এইখানে খেলার কাজটি সম্পাদন হচ্ছে, এই জন্য বলটি হবে করণ কারক। বল করণ কারক। আরেকটি উদাহরণ যদি আমরা দেই, কীর্তিমান কীর্তিমান হও সাধনায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই উদাহরণ যদি আমরা লক্ষ্য করি, জগতে কীর্তিমান হয়, যারা কীর্তিমান হয় তারা কি করে? পরিশ্রমের মাধ্যমে, সাধনার মাধ্যমে খ্যাতি লাভ করে বা বিখ্যাত ব্যক্তি হয়, কীর্তিমান হয়। তাইলে এইখানে কি উপায়ে হবে? সাধনার মাধ্যমে। উপায়টা কি? সাধনা। তাইলে এইখানে সাধনাটা হলো করণ কারক। এই সাধনাটা হচ্ছে করণ কারক। উপরের বাক্যে ছাত্ররা বল খেলে, বলটা হলো করণ কারক, আর কীর্তিমান হও সাধনায়, এইখানে করণ হচ্ছে সাধনা। সাধনার মাধ্যমে কীর্তিমান হওয়ার কথা বলা হয়েছে। তো আমরা করণ কারকের বিষয়টা আমাদের কাছে আশা করি পরিষ্কার। এরপরে আমাদের আসে সম্প্রদান কারক। সম্প্রদান কারক সত্য ত্যাগের একটা বিষয় এখানে থাকে। সত্য ত্যাগ করে যদি কিছু দান করা হয় এবং এই দান গ্রহীতাকে, যাকে দান করা হয়, এই দান গ্রহীতাই হচ্ছে সম্প্রদান কারক। সত্য ত্যাগ করে কাউকে কোনো কিছু দান করা হলে তাকে সম্প্রদান কারক বলা হয়। যেমন অন্ধজনে দেহ আলো। তো এইখানে অন্ধ ব্যক্তির কথা বলা হয়েছে। এই সম্প্রদান কারকেও যদি ক্রিয়াকে কাকে প্রশ্ন করা হয়, কাকে প্রশ্ন করলে যদি উত্তর আসে এবং সত্য ত্যাগের বিষয় থাকে, তাহলে সে সম্প্রদান কারক হবে। কাকে আলু দেওয়ার কথা বলা হইতেছে? অন্ধ। যে অন্ধকে আলুর পথ দেখানোর কথা বলা হইতেছে। তাইলে এখানে অন্ধজন শব্দটাই হবে আমাদের কি? সম্প্রদান কারক। আরেকটা উদাহরণ যদি খেয়াল করি আমরা, গুরুজনে কর নতি। এখানে সম্মানী ব্যক্তিকে বোঝানো হয়েছে, শ্রদ্ধেয় ব্যক্তিকে বোঝানো হয়েছে। কাকে নতি করার কথা বলা হয়েছে, কাকে সম্মান করার কথা বলা হচ্ছে? গুরুজনকে, শ্রদ্ধেয় ব্যক্তিকে। তাহলে কাকে প্রশ্ন করলে সে বলবে, ক্রিয়া বলবে কি? গুরুজনকে। তাহলে এই বাক্যে গুরুজন হচ্ছে সম্প্রদান কারক। তো আশা করি এই সম্প্রদান কারকও আমাদের কাছে অত্যন্ত সুন্দরভাবে স্পষ্ট হয়েছে। এরপরে আমরা যদি লক্ষ্য করি, আমাদের কি আছে? অপাদান কারক। অপাদান হচ্ছে যা থেকে কোনো কিছু বিচ্যুত, পতিত, গৃহীত, বীত, উৎপন্ন, জাত ইত্যাদি বোঝায়, তাকে অপাদান কারক বলে। যা থেকে বিচ্যুত, যা থেকে কোনো কিছু বিচ্যুত, পতিত, গৃহীত, বীত, উৎপন্ন ইত্যাদি বোঝায়, তবে থাকে কি বলা হয়? অপাদান কারক বলে। তো অপাদান কারকের একটা উদাহরণ আমরা কি বলতে পারি? বনে বাঘের ভয়। বনে বাঘের ভয়। তাইলে বন হইতে, এই যে বনে বাঘ হইতে ভয়, ভীতির যদি হয় তাহলে সেটা কোন কারক? ভীত। আমরা আগেই বলছি, যা থেকে কোনো কিছু বিচ্যুত, পতিত, গৃহীত, উৎপন্ন, জাত ইত্যাদি বোঝায়, সেটা হইল অপাদান কারক। তাহলে এই বাক্যে আমরা বনে বাঘের ভয়, বনে কি? বাঘ হইতে আমাদের ভয়ের একটা কারণ আছে, এই জন্য এই বাক্যে কি? সেটা হবে অপাদান কারক। আরেকটি উদাহরণ যদি আমরা অপাদান কারকের দেই, তিলে তেল হয়। তিলে তেল হয়, তাহলে এই
তিলে, এই তেলটা কি হয়, তিল থেকে তেল তৈরি হয় বা তিল থেকে তেল বের করা হয়, তিল থেকে তেল হয়। তাইলে এই বাক্যে কি, সেটাও অপাদান কারক। তো এখন আমরা কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদান কারক, অপাদান কারক এইগুলো সম্পর্কে আলোচনা করলাম। আশা করি আলোচনাগুলো আমাদের অনেক কাজে লাগবে, আমরা কারকের বিভিন্ন প্রকার সম্পর্কে ভালোভাবে অবহিত হতে পারবো। এখন আমরা অধিকরণ কারকে যাব। তো অধিকরণ কারক কাকে বলে? অধিকরণ কারক ক্রিয়া যে স্থানে, যে সময়ে বা যে বিষয়ে সম্পন্ন হয় তাকে ক্রিয়ার আধার বলে, আর এই ক্রিয়ার আধারকেই অধিকরণ কারক বলে। ক্রিয়া যে স্থানে, যে সময়ে বা যে বিষয়ে সম্পাদিত হয় তাকে ক্রিয়ার আধার বলে, আর ক্রিয়ার আধারকে অধিকরণ কারক বলে। তো এই অধিকরণ কারককে অর্থভেদে 4 ভাগে ভাগ করা হয়েছে: স্থানাধিকরণ, কালাধিকরণ, বিষয়াধিকরণ, ভাবাধিকরণ। এখন স্থানাধিকরণ, স্থানাধিকরণ কারক কাকে বলে? স্থানাধিকরণ কারক যদি আমরা লক্ষ্য করি তাহলে স্থানাধিকরণ কারকে একটা উদাহরণ কি হইতে পারে বা সংজ্ঞা কি হইতে পারে স্থানাধিকরণ কারকের? ক্রিয়া যে স্থানে সংগঠিত হয় তাকে স্থানাধিকরণ কারক বলে। এখন এটার উদাহরণ, জলে কুমির থাকে। জলে কুমির থাকে, কোথায় কুমির থাকে? জলে থাকে। তাহলে কোথায় দ্বারা কি আমরা অধিকরণ কারকের সংজ্ঞা এ পড়ছি বা স্থানাধিকরণে বলছি, যে স্থানে ক্রিয়া সম্পাদিত হয় তাকে স্থানাধিকরণ বলে। এখানে এই জলেটা হইল কি স্থানাধিকরণ কারক। পুকুরে মাছ আছে, তাহলে কোথায় মাছ আছে? পুকুরে। তাহলে একটা স্থান বা একটা জায়গাকে বোঝানো হয়েছে। তাহলে যে স্থানে ক্রিয়াটা সম্পাদিত হবে তাকে কি বলে? স্থানাধিকরণ কারক বলে। এখন এরপরে আসে কালাধিকরণ। স্থানাধিকরণের পরে কালাধিকরণ। কালাধিকরণের সংজ্ঞা যদি আমরা বলি, ক্রিয়া যে সময়ে সংগঠিত হয়, ক্রিয়া যে সময়ে সংগঠিত হয় তাকে কালাধিকরণ কারক বলে। ক্রিয়া যে সময়ে সংগঠিত হয়, শরতে ফুল ফুটে। কখন ফুল ফুটে? শরতে। বা কোন সময়ে ফুল ফুটে? শরৎকালে। তাহলে যদি সময় বোঝানো হয়, কোন সময়ে যদি সেই ক্রিয়াটা সংগঠিত হয় তাকে কালাধিকরণ কারক বলে। তাহলে এই শরতে হইল কালাধিকরণ কারক। আরেকটা উদাহরণ যদি আমরা দেই, বর্ষাকালে প্রচুর বৃষ্টি হয়। কখন প্রচুর বৃষ্টি হয়? বর্ষাকালে। তাহলে এই বর্ষাকালটা হচ্ছে কালাধিকরণ কারক। যদি সময় বোঝায় কালাধিকরণ, যদি স্থান বোঝায় স্থানাধিকরণ কারক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমাদের যদি লক্ষ্য করি বিষয়াধিকরণ, বিষয়াধিকরণ কারকে ক্রিয়া কোনো বিষয়ে দক্ষতা বা অদক্ষতা প্রকাশে যে ক্রিয়া সম্পন্ন হয়, কোনো বিষয়ে দক্ষতা বা অদক্ষতা
বোঝাতে যে ক্রিয়া সম্পন্ন হয় তাকে বিষয়াধিকরণ কারক বলে। এই বিষয়াধিকরণ কারকের যদি আমরা একটা উদাহরণ দেই, কি হইতে পারে? শফিক গণিতে কাঁচা। তাহলে এই গণিতে কোন বিষয়ে কাঁচা? গণিতে। তাহলে গণিত বিষয়ে তার অদক্ষতাটা এখানে প্রকাশ পেয়েছে। তাহলে এই গণিতে হচ্ছে বিষয়াধিকরণ কারক। আরেকটা উদাহরণ যদি দেই, রফিক ইংরেজিতে পাকা। রফিক ইংরেজিতে পাকা। শফিক গণিতে কাঁচা, এটা অদক্ষতা। রফিক ইংরেজিতে পাকা, এখানে ইংরেজিতে পাকা দ্বারা, এই ফাঁকা দ্বারা কি দক্ষতা বোঝানো হয়েছে, সে ইংরেজি বিষয়ে দক্ষ। তাহলে কোন বিষয়ে? ইংরেজি বিষয়ে। তাহলে এখানে ইংরেজিতে হইল বিষয়াধিকরণ কারক, এখানে ইংরেজি বিষয় হইল বিষয়াধিকরণ কারক। তো এখন যদি আমরা লক্ষ্য করি বাবাদিকরণ কারক, বাবাদিকরণ কারকে যদি আমরা লক্ষ্য করি, তাইলে একটি ক্রিয়া অন্য একটি ক্রিয়ার উপর নির্ভর করলে নির্ভরশীল ক্রিয়াপদটি ভাববাচকে পরিণত হয়ে যে অধিকরণ কারক হয় তাকে ভাবাদিকরণ কারক বলে। কি বলা হয়েছে? একটি ক্রিয়া অন্য একটি ক্রিয়ার উপর নির্ভর করলে নির্ভরশীল ক্রিয়াপদটি ভাববাচকে পরিণত হয়ে যে অধিকরণ কারক হয় তাকে ভাবাদিকরণ কারক বলে। এখানে যদি আমরা একটা উদাহরণ দেই, কান্নায় সুখ মন্দীভূত হয়। কান্নায় সুখ মন্দীভূত হয়। এখানে এই কান্নার উপর নির্ভর করতেছে সুখ মন্দীভূত হওয়া। কান্নার ফলে তার সুখটা কি হয়? কিছু দূর হয়। তাহলে কান্নার উপর নির্ভর করে সুখ মন্দীভূত হয়, তাহলে কান্নাটা হচ্ছে আমাদের বাবাদিকরণ কারক। কান্নাটা হচ্ছে বাবাদিকরণ। আরেকটা উদাহরণ যদি আমরা লক্ষ্য করি, তাহলে সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়। কত? সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়। এই সূর্যোদয়ের উপর নির্ভর করে বা সূর্যোদয় হওয়ার কারণে অন্ধকার দূর হয়ে গেছে, এই জন্য এই সূর্যোদয়টাও কি? বাবাদিকরণ কারক। তো আশা করি এই অধিকরণ কারকের যে আলোচনা আমরা করলাম সেটাও আমাদের কাছে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। তো আমরা কারকের বিভিন্ন প্রকার, কর্তৃকারকের প্রকারভেদ, অধিকরণ কারকের প্রকারভেদ যেভাবে আমরা আজকের এই ক্লাসে আলোচনা করলাম, আশা করি পরবর্তীতে আমাদের খুব একটা সমস্যা হবে না। আমরা বাসায় একটু স্টাডি করব আর আমরা মনোযোগ দিয়ে পড়ব এবং পরবর্তীতে আবার দেখা হবে। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।